আজ 4 আগস্ট 2026 ভোর 4:30 আজকে আমরা বেরোচ্ছি ডানকুনি থেকে রাঁচির উদ্দেশ্যে। আর আমার সাথে আছে আজকে আমি, আর আমার সাথে এই যে ক্যামেরা ধরছিল হ্যাঁ আমার একটা ভাই, পাড়ারই ভাই রোহিত। আমরা দুজন মিলে আজকে বাইকে করে যাব ডানকুনি থেকে রাঁচি, এবং আজকে সারাদিন রাঁচি ঘুরে পরের দিনকে যাব বিহারের সাসারাম। আজকে আমাদের প্রথম টোল, এটা ডানকুনি টোল। সবে ডানকুনি টোল ক্রস করছি, এখনো বাজে 5:13। দেখা যাক ডানকুনি টোল থেকে আর কতক্ষণ। আমরা ডাইরেক্ট এখান থেকে বর্ধমানে গিয়ে একটু দাঁড়াবো, কিছু খাওয়া দাওয়া করে তারপরে ডাইরেক্ট আনবো ধানবাদ। ধানবাদের পরে দেখবো কোথায় গিয়ে দাঁড়াবো না। কিছুটা রাস্তা আসার পরে বাইকে একটা কি চুনচুন চুনচুন করে আওয়াজ হচ্ছে, ঠিক লরিগুলো জোরে গেলে যেমন আওয়াজ হয় না, সেম কন্ডিশনে আওয়াজ হচ্ছে। এবার বুঝতে পারছি এটা কী আছে, আর এতটা লং রাস্তা যাবো, ভয়ও লাগছে। আর এত সকালবেলা তো কোনো গ্যারেজও পাবো না। দেখি গ্যারেজ পেলে আগে এটা ইমিডিয়েটলি ঠিক করাতে হবে। মানে এত বাজে আওয়াজ আসে, জানি না গোপতে শোনা যাচ্ছে কি না, কিন্তু আওয়াজ প্রচুর বাজে আসছে। এখন ঠিক 5:30 বাজে, ওয়েদার দেখো এই টাইমে বাইক চালিয়ে একটা আলাদাই মজা। আর তারপরে আমাদের এই বর্ধমান পর্যন্ত রাস্তা যা করে দিয়েছে, এই যে বাঁ সাইডে যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে সিঙ্গুর ব্রিজের দিকের রাস্তা। আর আমরা এখন সিধে চলে যাবো সোজা বর্ধমান, কারণ এর পরের টোল আছে আমাদের পালসিট, তারপর হবে বর্ধমান ক্রস করে ঝাড়খণ্ডের দিকে যাবো আমরা। বৃষ্টি দেখো ওই দিকটা দেখো পুরো কালো হয়ে গেছে, মনে হচ্ছে খুব জোর নামবে বৃষ্টি। আমরা পালসিট টোলের প্রায় কাছাকাছি এসেই গেছি, কিন্তু ওয়েদারের অবস্থা খুব খারাপ। একটু আগে রাস্তা পুরো ক্লিয়ার ছিল, মানে আকাশ পুরো ক্লিয়ার ছিল, কিন্তু যত দূরে যাচ্ছি বর্ধমানের সাথে যত যাচ্ছি দেখছি আকাশ পুরো কালো হয়ে গেছে। মনে হচ্ছে ওইদিকে বৃষ্টি হচ্ছে, এবার এইদিকেও হবে মনে হচ্ছে। দেখা যাক, বৃষ্টি না হলেই ভালো। কত দূর কত দূর দাদা, কত দূর? বাঁকুড়া? ও আমিও রাঁচি। ঠিক আছে দাদা এখন বাঁকুড়া যাবে বলছে, আর ভাবলাম রাঁচির দিকে যাবে, তাহলে একসাথে যেতাম, কিন্তু এখন বললো বাঁকুড়া যাবে। এই যে এজ, অনেকই এজ আছে মোটামুটি। দেখো এই এজেতেও মানে ঘোরার কত শখ, মিনিমাম 60 কাছাকাছি হয়ে যাবে, কারণ দাড়িগো পুরো থেকে সাদা হয়ে গেছে। তো এই এজেতেও যে ঘোরার এত শখ, মানে জানি না আমরা কতদিন ঘুরতে পারবো এইভাবে। ফাইনালি আমরা এখন পালসিট টোলে পৌঁছে গেলাম, মানে এটা আমাদের সেকেন্ড টোল। আমার গন্তব্যস্থলের সেকেন্ড টোল হচ্ছে আমাদের এইটা, কি পালসিট টোল। চলে একটু আগে এগিয়ে এসেছি, এখান থেকে ঘোরাই গাড়িটাকে। এর আগের বারে আমি বাইক নিয়ে যখন এসেছিলাম মাঝখানে ঢুকে গেছিলাম, আমাকে আবার পেছন থেকে ব্যাক করিয়ে বলছে দেখতে পাচ্ছিস না বাঁ সাইডে বাইকের রাস্তা আছে, সেই জন্য আগে থেকে একটু সতর্ক হয়ে গেলাম। তো বাঁ দিকে রাস্তা থাকে, সেদিকে কোন একটা মাইন্ডে ওই দিকে ঢুকে গেছিলাম। এত বাম্পার রে ভাই, বাম্পার কেন? পালসিট টোলের পরে রাস্তা মনে হচ্ছে একদম নতুন হয়েছে, পুরো কালো পিচের রাস্তা, পুরো মাটি কামড়ে গাড়ি যাচ্ছে, সেই লাগছে গাড়ি চালিয়ে। আর পুরো ক্লিয়ার রাস্তা, মানে কোনো গর্ত রাস্তা কিচ্ছু নেই। এতটা রাস্তা এলাম, এক ফোঁটা গর্ত নেই কোনো রাস্তার মধ্যে। বাইক চালিয়ে মজা আছে। এবার বুঝতে পারছি মানুষ কেটিএম কেন নেয়। আমার নিজেরও আছে, আগে R15 আছে, ওটা নিয়ে আমি এদিকে উড়িষ্যা ঝাড়খণ্ড সব যেতাম, কিন্তু এই বাইকে একটা আলাদাই মজা চালিয়ে। লেফট সাইডে সব শক্তি করে ল্যাংচা রয়েছে, ব্রিজের ওপর থেকে আসছিল তাই বোঝা গেল না ঠিক। চারিদিকে শুধু শক্তি করে ল্যাংচা ল্যাংচা ল্যাংচা। তবে এখন আর দাঁড়াবো না এখানে, যেহেতু ঘর থেকে রুটি খেয়ে এসেছি, রুটি তরকারি সব খেয়ে এসেছি, পেট ভর্তি। আসার পথে দাঁড়াবো, কারণ কিছু ঘরে জিনিসপত্র নিয়ে যাওয়ার আছে, কারণ এখানে এলে আমি ল্যাংচা নেবো ওই ঘরে নিয়ে যাওয়ার জন্য। আমাদের বাচ্চা চালাচ্ছে, একটু আস্তে আস্তে একটু আস্তে কর পিকআপটা। এই যে বাচ্চা চালাচ্ছে, পেছন দিক থেকে হাত দিয়ে চালাচ্ছে, আমার একটা হাতে এখানে। এই যে বাচ্চা চালাচ্ছে, বাচ্চার হাত এটা। ছেড়ে দে ছেড়ে দে, এবার তুই ছেড়ে দে, আমি চালাচ্ছি, ছাড়। একভাবে বসে আছে, কি করবে বসে বসে পুরো কোমর ব্যথা হয়ে গেছে। বলছে যে তারা একটু পিকআপ মার, একটু কোমরটা হেলিয়ে মার, তাহলে শরীর ভালো থাকবে। বয়সও তো বেশি না, এখানে ঘুরতে আসছি। 15 বছর বয়স, না 14 বছর বয়স হবে। আমরা এখন বামুনারা টোলগেটে চলে এসেছি। বামুনারা কি জানি না, কিন্তু জায়গাটার নাম তো বামুনারা আছে, সেই হিসাবে বললাম যে বামুনারা টোলগেট। বাট এটা আমাদের 3 নম্বর টোল ট্যাক্স।
3 নম্বর টোলগেট ক্রস করছি, নাম জানি না বাট বামুনারা টোলগেট আমি বললাম, কারণ লোকেশানে আছে এই জায়গাটার নাম বামুনারা। আর বাচ্চার পায়ের খুব ব্যথা করছে, বলছে পা ঝিঝি ধরে গেছে পুরো। ভেবেছিলাম ফার্স্ট পুরো ধানবাদে গিয়ে দাঁড়াবো, কিন্তু এখন সবাই দুর্গাপুর এসেই গেলাম বলতে গেলে। আর কিছুক্ষণের মধ্যে দুর্গাপুরে গিয়ে দাঁড়াই, দেখি ওর পা ঝিনঝিন করছে, একটু পাটা নাড়াচাড়া করুক নামানোর পরে। বাচ্চা দাঁড়াবি তো নাকি? দাঁড়াবি তো? পা ব্যথা করছে? ঠিক আছে। এই যে লেফট সাইডের রাস্তাটা যে চলে যাচ্ছে, এই দিক দিয়ে বাঁকুড়া যাওয়া যায়। মানে এখান থেকে লেফট সাইড কত কিলোমিটার জানি না, হার্ডলিও তো 50-60-70 কিছু হবে কিলোমিটার। এই লেফট সাইডে চলে গেলে বাঁকুড়া, আর আমরা সিধে যাব। এই সিধে হচ্ছে দুর্গাপুর আসানসোল, একদম সিধে। বোধগয়া এখান থেকে দেখাচ্ছিল 305 কিলোমিটার হচ্ছে বোধগয়া। বাঁদিকের বিল্ডিংটা দেখো, পুরো চারিদিকে ফাঁকা, আর বিল্ডিংটা পুরো রাজার মতো দাঁড়িয়ে আছে। আর ডান দিকেও এটা কি আছে, এটাও খুব ভালো জায়গা, সুন্দর লাগছে। আর এইটা তো মনে হচ্ছে হসপিটাল, মনে হচ্ছে এটা হসপিটাল। এটা তো ডান দিকে একটা হেলথ ওয়ার্ল্ড হসপিটাল, হেলথ। এটা আমার রাইডের মানে গোপ্রো ফার্স্ট রাইডে ইউজ করছি। এর আগে এই 2-5 মিনিটের জন্য ইউজ করেছিলাম, নতুন যখন কিনেছিলাম একটু চেক করার জন্য। বাট রাইডে যাচ্ছি, এই প্রথমবার গোপ্রো নিয়ে যাচ্ছি আমি। তো যদি কিছু ভুল হয় তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? কারণ একদম প্রথম রাইডে যাওয়াটা গোপ্রো একদম প্রথম থেকে, যদি কিছু সমস্যা হয় তো অবশ্যই জানিও, তোমরা কমেন্ট করে জানিও। আসানসোল বাঁদিকে 8 কিলোমিটার, ধানবাদ 70, আর আগ্রা তো 1000 কিলোমিটার ছাড়ো ওটা। মানে ধানবাদ এখান থেকে আর 70 কিলোমিটার, আসানসোল 8। এই যে বাঁদিকের রাস্তাটা, এটা সিধে আসানসোল চলে যাচ্ছে। আসানসোল টাউনে বলো বা আসানসোল স্টেশন, পুরো সিধে রাস্তাটা। আমরা এই দিক দিয়ে সিধে যাবো পুরো ধানবাদের সাইডে। মানে ঝাড়খণ্ড বর্ডার আর বেশিক্ষণ না, এসেই গেছি বলতে গেলে ঝাড়খণ্ড। কি লেভেলের রাস্তা! যদি আমার এই বাইকের ক্রস কন্ট্রোলটা থাকতো তাহলে তো খুব ভালো হতো, হাত ছেড়ে দিব্যি গাড়ি চালাতাম। কিন্তু 250-তে ক্রুজ কন্ট্রোল নেই, 390-তে ছিল। বাট পরে লাগিয়ে নেবো, এই বাইকেও লাগানো যায়, আলাদা পারচেস করে লাগানো যায়, তো পরে লাগিয়ে নেবো। এইসব রাস্তায় ক্রুজ কন্ট্রোলের মানে মজাই আলাদা। ক্রুজ কন্ট্রোল দাও আর টুকটাক হাত ছেড়ে গাড়ি চালাও। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ, দেখো আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ, ভালো সুন্দর লাগছে কলেজটা। এখন টাইম ঠিক 8টা, মানে 5:30 থেকে 8টা, 2.5 ঘন্টা গাড়ি চালিয়ে পৌঁছালাম এখন কুলটিতে। কুলটি হচ্ছে 207 কিলোমিটার, আমাদের ডানকুনি থেকে কুলটি 207 কিলোমিটার রাস্তা। তো আপাতত কুলটি এসে পৌঁছালাম। এখান থেকে ডান দিকে গেলে মাইথন ড্যাম পড়বে, মানে বাঁ দিকে রাস্তা থেকে নিচে নেবে, ডান দিক মারলে মাইথন ড্যাম, মানে মাইথন পৌঁছে গেলাম আমরা। আর কিছুটা রাস্তা মাইথন, চলো মাইথন ব্রিজে উঠে তোমাদের ভিডিওতে দেখাচ্ছি। ডান দিকে যে দেখতে পাচ্ছ, ওই যে ডান দিকে, ওটা হচ্ছে মাইথন। পুরো নদী শুকিয়ে গেছে, দেখো নিচে জলই নেই নদীতে। এইদিকে শুকনো, এইদিকে হালকা জল আছে, কিন্তু এইদিকে জলই নেই, পুরো নদী শুকনো। সেই মাইথন দেখা যায়। তো আমরা আজকে মাইথনে ঢুকবো না, সিধে বেরিয়ে যাবো। এর আগেবারে যখন এসেছিলাম তখন মাইথন গিয়ে তারপরে ঝাড়খণ্ডে গিয়েছিলাম, ঘুরেছিলাম। তো রুট কম ছিল সেই কারণে, কিন্তু এখন রুটটা অনেকটা বেশি আছে। একদিন রাঁচি পুরো, তারপরের দিন সাসারাম যাবো। তো মাইথন আজকে আর ঢুকবো না, নেক্সট বারে যদি কোনো সময় আসি তখন মাইথনটা কভার করে তখন যাবো। বাচ্চা কিছু মনে করিস না, মাইথনটা থেকে অন্যদিন ঘোরাবো, ঠিক আছে? এটা আমাদের 4 নম্বর টোলগেট। আমার মনে হচ্ছে এই টোলগেটটা ক্রস করার পরেই আমরা ঝাড়খণ্ডে ঢুকে গেলাম, কারণ এটাই মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের লাস্ট টোল মনে হচ্ছে, কারণ এরপরেই আছে ঝাড়খণ্ড। চলো টোল ক্রস করলাম আর আমরা ঝাড়খণ্ডে ঢুকে গেলাম। এবার একটু ফুয়েল আপ করা যাক, কারণ টোটাল গাড়ি আমার 229 কিলোমিটার চলেছে, আর টোটাল চলার কথা তো 400 কিলোমিটার কাছাকাছি, জানি না তেল রিজার্ভ দেখাচ্ছিল। ধানবাদের এই রাস্তাটা প্রচুর জাম, যেহেতু ব্রিজটা ওপর থেকে হচ্ছে, ব্রিজটা জানি না কবে হবে, প্রচুর বড় ব্রিজ হচ্ছে। আর তার জন্য নিচের রাস্তা এত জাম, এখানে আধ ঘন্টা পেরিয়ে গেল, শুধু 1 কিলোমিটার রাস্তা আধ ঘন্টা লেগে গেল আস্তে আস্তে, এত রাস্তা জাম। চলো এবার একটু ভালো রাস্তা পেলাম, ব্রিজের রাস্তা শেষ হলো, এখানে রাস্তাও ক্লিয়ার পেলাম। এবার ধানবাদে একটা জিনিস দেখছি, শুধু রাস্তার মাঝখানে ওপেন হাই রোডে গরু, দেখো এই একটা না, এর আগে অনেকবার দেখেছি আমি, সেই একটা ভিডিও করলাম লাস্টের দিকে। এখনও জানি আগে গেলে আরও পাবো, যেখানে দেখি রাস্তার মধ্যে শুয়ে আছে, বসে আছে, যেন রাজত্ব, মানে ওরই ঘর বাড়ি এটা। দেখো এই একটা,
এর আগেও ছিল, আগের ভিডিওর পরে আর ছিল, কিন্তু সেগুলো আর দেখাতে পারিনি। এইখানে আর একটা দাঁড়িয়ে আছে। তারপরেও আমি যখন এসেছি রাস্তার মাঝখানে একটু গলির ভেতরে ঢুকেছিলাম, রোড মানে রাস্তা ভালোই রোড আছে, হাই রোডের মতো। ওর মধ্যে ছাগল গরু ঘুরে, এই যে ওটা তো ঠিক আছে, তো লেটেস্ট নিউজ, পুরো ন্যাশনাল হাইওয়ের মধ্যে গরু ঘুরছে। ছাগল নেই, তবে গরু আছে অনেক, একটা না। 119, মানে কোনো হাওয়াই নেই গায়ের মধ্যে, নর্মাল 120, 21, মানে কোনো ব্যাপারই নেই। বাইরে হাওয়া দিচ্ছে, হাত পুরো টেনে নিচ্ছে। এই যে বাইরে হাওয়া দিচ্ছে, হাত টেনে দিচ্ছে পুরো। তো সামনে দেখো কোনো নেই, স্মুথ পুরো, মানে হাওয়ার কোনো বাষ্পই নেই। এতে কি হয়, গোপুরতে কথা বলতেও সুবিধা হয়, মানে হাওয়াটা অনেক কম হয়, তো আওয়াজটা পরিষ্কার ক্লিয়ার আসে। যেহেতু এতটা উঁচু পর্যন্ত উইন্ডশিল্ডটা আছে, তো হাওয়া পুরোই কাটিয়ে দেয়, মানে কোনো মানে মনে হয় না যে 100-র উপরে গাড়ি চলছে, মনে হচ্ছে নর্মাল গাড়ি চলছে, 70-60-এ গাড়ি চলছে, এমন লাগে। ন্যাশনাল হাইওয়ে থেকে লেফট সাইড মুড়ে গেলাম। লেফট সাইড মুড়ে এখান থেকে দেখা যায় রাঁচি 149, পুরুলিয়া 80 কিলোমিটার, জামশেদপুর 165 কিলোমিটার। তো এখনও 149 কিলোমিটার, কিন্তু আমরা যে ওয়াটারফলসে যাব সেটা 112 কিলোমিটার আছে এখান থেকে। হুড্রু ওয়াটারফলস 112 কিলোমিটার। চলো, এখনও টাইম লাগবে, টানি 9:23 বেজেই গেল। ন্যাশনাল হাইওয়ে থেকে যখন বাঁ সাইডে মানে ঘুরলাম, ভাবলাম যে রাস্তাটা সরু রাস্তা হবে, এবার তো মনে হচ্ছে হাইওয়ে ছেড়ে গলির রাস্তা পড়ে গেল বা ছোটোখাটো, কিন্তু এই রাস্তা যা দেখছে তো মাখন পুরো, মানে না গাড়ি না কিছু, পুরো নতুন মনে হয় রাস্তাটা হয়েছে, মানে সলিড রাস্তা, মানে গাড়ি চালিয়ে মজা। আমাদের বাইকারদের জন্য এর থেকে ভালো রাস্তা হয় না, ভেতরের রাস্তা দিতে হবে। হাইওয়ের ব্যাপারটা আলাদা, কিন্তু এই রাস্তা দেখো শুধু, এটা একটা আলাদা টাইপের রাস্তা। ফ্যাক্টরিটা দেখো, মনে পুরো জং ধরে গেছে ফ্যাক্টরির নিচে দিয়ে, সাবওয়ে দিয়ে ঢুকছি, বাহ, আলাদা একটা সুন্দর, মজাই আলাদা। এই বেরিয়ে গেলাম ভাঙাচোরা ফ্যাক্টরি, দেখেই মনে হচ্ছে সালা হন্টেড ভিডিও। দেখো পুরো হন্টেড প্লেস লাগছে। এটা কি বাবা, পাহাড়ের ওপরে ফ্যাক্টরি নাকি ভাই? এটা কি ঢুকে যাচ্ছে এদিকে? জায়গাগুলো তো বেশ ভালো, মনে হচ্ছে উঁচু কোনো পাথর কেটে এই জায়গাগুলো হয়েছে। আবার এইদিকে নিচু, একটা উঁচু একটা নিচু। সামনে রেলগেট, আদৌ রেলগেট তো না অন্য কিছু? দেখি তো একবার। ও বাবা, এটা তো রেলগেট না রে ভাই, এটা বাম্পার আর কিসের জন্য? হ্যাঁ, রেলগেট আছে একটা, কোনো কোম্পানির রেলগেট, এটা কোম্পানিতে গাড়ি ঢোকে এতে। বাহ, জায়গাটা, রেলগেটটা খারাপ মতো বন্ধ করে রেখে দিয়েছে এদিকে। গর্ত ভাই, বাবারে বাবা, একটা বড় সমস্যায় ফেঁসে গেছি। কেটিএম এর অ্যাডভেঞ্চারের যে চার্জিং পয়েন্ট, ওটা টাইপ সি, ওইদিকেও টাইপ সি, ফোনেও লাগতে হবে টাইপ সি, আর আমরা তো নর্মাল অ্যাডাপ্টারে যে চার্জ দিই সেই চার্জার এনেছি, তো চার্জও শেষ হয়ে যাচ্ছে। এখান থেকে একটা দোকানও এখনও পর্যন্ত পেলাম না। এই ভেতরে ঢুকেছি, শুধু দোকান, আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি, শুধু দোকান খুঁজে যাচ্ছি, কোথায় একটা ফোনের দোকান, কিন্তু পাচ্ছি না। ফোনের দোকান, খাবারের দোকান আছে, সব কিছু আছে, ডাক্তারখানা আছে, কিন্তু ফোনের কোনো দোকান পাচ্ছি না। এটা না করলে বড় বিপদে পড়ে যাবো, চার্জ শেষ হয়ে যাবে। অলরেডি গোপ্রোর একটা ব্যাটারি শেষের টাইম হয়ে এসছে, ফোনের চার্জ 65% রয়েছে। আমি বুঝতেই পারিনি যে এটা টাইপ সি আছে ভেতরটা। আমি জানি চার্জিং পয়েন্ট আছে, আমাদের যেমন নর্মাল হয় ওই চার্জারের সাথে লেগে যাবে, কিন্তু এটা যে টাইপ সি আছে, দেখি কোথায় এখন ফোনের দোকান পাই। এই জন্য তো আস্তে আস্তে করে গাড়ি চালাচ্ছি। হ্যাঁ, লাস্টে একটা দোকান পেয়েছি এই রাস্তার মধ্যে, যে কাকার কাছে, বলছে দুটো টাইপ সি আছে, কিন্তু একটু দাম বেশি পড়বে। হ্যাঁ, নাম কত দাম? তো এখনও কিছু বললো না, দেখি। না হলে সমস্যায় পড়ে যাবে, যা দাম হোক নিতে তো হবেই, না হলে পুরো ফেঁসে যাবো। চার্জারের পিনটা কিনলাম, কিন্তু এটা খারাপ, মানে কোনো চার্জই উঠছে না দেখছি। সেই থেকে 62, তো 62 রয়েছে, আর বারবার শুধু ঢিলে হয়ে যাচ্ছে, খুলে যাচ্ছে, এই হচ্ছে, আর বেকার হয়ে গেল। আবার কি অতটা যাবো ঘুরে? দরকার নেই, থাক, যা হবে হবে। চার্জ কমছে না, কিন্তু চার্জ উঠছেও না, মনে হয় পিনটাই খারাপ আছে। ব্রিজটার এই সাইডে দেখো, ব্রিজ আগে পুরোনো ব্রিজ এই দিকেরটা, কিন্তু ওই ব্রিজটা খারাপ হয়ে গেছে, এই ব্রিজটা। তো জন্য এইটা নতুন ব্রিজ করেছে, ওই ব্রিজটা সব থেকে পুরোনো ব্রিজ ছিল ওই ব্রিজটা। হ্যাঁ, এটা 5 নম্বর টোল ট্যাক্স, রাঁচির রাস্তার মধ্যেই, আর রাঁচি আর 90 কিলোমিটার বাকি, মানে হুড্রু ফলস, তার আগে এই টোল ট্যাক্সটা আছে। টোল ট্যাক্সের নাম জানি না কি টোল ট্যাক্স, বা যেটা আমাদের রুটের 5 নম্বর টোল ট্যাক্স। দুদিকে শুধু জায়গাটা দেখো, শুধু হাতে যদি একটু টাইম থাকতো না, তাহলে এইসব জায়গাগুলো একটু দাঁড়িয়ে কিছুক্ষণ রেস্ট নিতাম,
মানে লেভেলের জায়গা, মানে খুবই সুন্দর লাগছে জায়গায়, খুবই সুন্দর দেখতে, কিন্তু কোনো চান্স নেই। অলরেডি 10:30 বেজে গেছে, যেতে যেতে 12টা 12:30 বাজবে। তো তারপরে 5টার মধ্যে সব ফলস বন্ধ হয়ে যায়, তার মধ্যে তো 3-4টা কভার করতে হবে না, সেই জন্য আর এখানে দাঁড়ানোর কোনো চান্সই নেই। যদি আসার সময়, আশা করে হবে না, আসার সময় তো আমি সাসারাম থেকে ডাইরেক্ট রোড ধরে আসবো, অন্যবারে যখন আসবো তখন হাতে টাইম নিয়ে এলে তখন দাঁড়াবো। গরম ভালোই লাগছে, গরম ভালো বলতে কি ভালোই গরম লাগছে, বাইক চালালেই ভালো লাগছে, যখন দাঁড়াচ্ছি না ফেটে যাচ্ছে পুরো। দূরে মনে হচ্ছে জল জমে গেছে, মানে লু এমন বইছে না, দূরে মনে হচ্ছে জল আছে, কিন্তু যত দূর যাচ্ছে জলটা তত এগিয়ে যাচ্ছে। এটা তো পুরো অফরোডিং চলে এলো, বাপ রে বাপ, কি বড় পাথর রাস্তার মাঝখানে, হাই রোড জোরে চালাচ্ছিলাম গাড়ি, হঠাৎ করে দেখছি এমনি অবস্থা। এটা দিন বলে ঠিক আছে, রাত্রি হলে কতটা সমস্যা হতো। কারো যদি ফগ লাইট না লাগানো থাকে তার তো মানে বিশাল রিস্ক এই জায়গাটা। এই যে দেখো পুরো ভাঙাচোরা পাথর ভর্তি। এবার রাস্তা আবার এলো, ওরে বাবা, ওরে বাবা রে। কাকিমাকে দেখো কিভাবে নিয়ে যাচ্ছে মাথায় করে, দেখো মনে হচ্ছে গাছটাই কেটে নিয়ে চলে এসছে পুরো। এবার কোন দিকে যাবো রে, গান গেয়েছে এবার কোন দিকে যাবো? এদিকে তো বাড়িঘরগুলো দেখো, এদিকে কেমন, ও মনে হচ্ছে সেই চা খাওয়ার ভাঁড়, মনে হচ্ছে পুরো চায়ের ভাঁড় দিয়ে তৈরি বাড়ি, টালি তো লাগছে না একটা, সব চায়ের ভাঁড়। চল ডান দিক দিয়ে যাই, ডান দিক দিয়ে তো রাস্তা আছে। এটা আবার কি, এগুলো কি হুগলাবন না কি এগুলো? এগুলো তো চাষের তো না, মনে হচ্ছে জলাজমিত হয়েছে। হ্যাঁ, কোন রাস্তায় ঢুকে গেলাম রে আমি, ম্যাপ আমাকে কোথায় নিয়ে চলে এলো? কোথায় ভাঙাচোরা বাড়ি সব, মাটি থেকে তো ধোঁয়া উঠছে এখানে আবার। সালা, ও এই তো রোড উঠে গেছে, এই তো রোড পেয়ে গেছি আবার। তাহলে আমি কি রোড ছেড়ে কোন দিক থেকে চলে এসেছিলাম? আমি এটা কোন রোডে চলে এসেছিলাম? তো ডান দিকে। হ্যাঁ, কত ভুট্টা এখানে, এখানে সব ভুট্টা কেন এত? ওই দূরে দেখছো পাহাড়গুলো, ওই দূরে যেই পাহাড়টা আছে, এখানে দেখা যাচ্ছে কি জানি না গুলোতে, ওইটাই আছে হুড্রু ওয়াটারফলস। একজনকে জিজ্ঞেস করলাম, বলে ওই সাইডে আছে হুড্রু ওয়াটারফলস, আর হুড্রু ওয়াটারফলসে যাওয়ার রাস্তাটা লাগবে। চলো তাহলে এই রাস্তার কিছুটা ফিল নিই। আবার একটা টোল গেট, ভুলে গেলাম এটা ক নম্বর, এটা 6 নম্বর কি 7 নম্বর, মনে হচ্ছে 6 নম্বরই আছে মনে হচ্ছে। ও টোল গেটটা এখনো চালু হয়নি, এটা এখনো চালু হয়নি টোল গেটটা। ক্যামেরা লাগিয়েছি, আশা করি বছরের মধ্যে চালু হয়ে যাবে, 1-2 বছর, 1-2 বছর না, 1-2 বছর না, 1 বছরের মধ্যেই চালু হয়ে যাবে। পুরো রেডি আছে, ক্যামেরা সব লাগিয়ে দিয়েছে। তো নেবেই ভাই, এত সুন্দর রাস্তা করে দিয়েছে, টোল না নিলে হয়। হে বাচ্চার পায়ে এত ব্যথা করছে যে বাচ্চার জন্য দাঁড়াতে হলো। বাচ্চা পায়ে ব্যথা কমলো? কতটা কমলো? কবার দাঁড়ালাম তোর জন্য, এই নিয়ে 3 থেকে 4 বার দাঁড়ালাম। হ্যাঁ, পায়ে তেল মালিশ করে আসবি পরের দিন থেকে, ঠিক আছে? এরপরে যখন ঘুরতে আসবি এবার যেতে পারবি তো, আর তো বেশি কিলোমিটার না, চলে যাবি এবার উঠে বাইকে। এত সুন্দর রোডের মধ্যে আসলাম দেখলে, এবার রাস্তার কন্ডিশন দেখো, মনে হচ্ছে সেই পাহাড়ে উঠতে শুরু করে দিয়েছে এবারে। আর ধুলো, পুরো ধুলোই ধুলো, বাপ রে বাপ। রাস্তার কি কন্ডিশন, এই রাস্তাগুলো হবে 1-1.5 বছরের মধ্যে পুরো রাস্তা কমপ্লিট হয়ে যাবে, আর তখন তো পুরোটাই ভালো। এই একটু তো খারাপ হয়, এটা মানিয়ে নিতে হয়, সবসময় যে ভালো পাওয়া যাবে এর কোনো আশা নেই। রাস্তাটা দেখো কেমন সাপের মতো এঁকে পেকে যাচ্ছে, আর তো 10 কিলোমিটার বাকি আছে। যেই একটু ভেতরের দিকে ঢুকলাম মনে হচ্ছে সেই সাপ পুরো পেঁচানো এঁকে বেঁকে, আর সামনে পাহাড়, বিশাল বড় পাহাড়। আর রাস্তা দেখো, আমার ফোনেতে বোঝা যাচ্ছে, রাস্তাটা দেখো কেমন এঁকে বেঁকে কেমন আছে, দেখো উঁচু খাড়া নিচু, বাপরে কত রিক্সের জায়গা।
মানে ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু সামনে যে চালাবে সে বুঝতে পারবে যে পুরো কাটান, পুরো ঘুর আর খাড়া উঁচু পুরো একদম। আগে একটা স্কুটি নিয়ে পোপো করে উঠে যাচ্ছে কি সুন্দর। এই দেখো হঠাৎ করে ব্যাকের রাস্তা না, বাঁকের রাস্তা খুব সমস্যা, আর ঢাল থেকে যারা নামবে তাদের তো স্পিড হবেই একটু। এই দেখো এখানটা দেখো, জানি না ক্যামেরাতে কতটা লাগছে, কিন্তু ভালোই মোটামুটি উঁচু। এই দেখো খাঁড়া দেখো শুধু, বাবা রে বাবা। আমরা কোথা থেকে উঠলাম জানো? ওই দেখো রাস্তা দেখতে পাচ্ছ কত নিচে রাস্তা, এই যে রাস্তা, এইখান থেকে আমরা উঠে আসি আরও নিচে ওই যে যাচ্ছে রাস্তাটা, এই যে গাড়িগুলো যাচ্ছে এই দিক থেকে, এই ঘুরিয়ে 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 এই যে এইখান থেকে উঠছি, পুরো পেঁচিয়ে উঠছি। আর গরম তো মানে গুমসুনি গরম দেখাবো না, গুমসুনি গরম, কোনো মানে একটু বৃষ্টি হলেও আরাম। রোদ্দুর ছিল এতক্ষণ, এই সবে কমলো, জানি না আমি ভিডিও করছি বলে হয়তো কমে গেছে, যাতে দেখাতে না পারি কাউকে, সেই জন্যে। চলো দেখা যাক, যাই, যেতে যেতে আরও কথা হবে। তারপরে এক্ষুনি তোমাদের ভিডিওতে বললাম যে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হলে খুব ভালো হয়। দেখো ভগবান আমার কথা শুনে নিয়েছে, সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে, মানে বলে ফোনটা ভিডিওটা অফ করলাম আর বৃষ্টি চলে এলো। এই তো মজা, বৃষ্টি না হলে এইসব জায়গাতে এসে মজা আছে, বর্ষার জায়গাতে বৃষ্টিতে না হলে হবে? একটা বর্ষাকাল বৃষ্টি পাচ্ছি না, সেই থেকে আসছি গরম গরম গরম, কিন্তু মনে হচ্ছে বৃষ্টিটা একটু বেশি জোর চলে এলো, এবারে একটু আসতে হলে ভালো হবে, বেশি জোর চলে এলো মনে হচ্ছে। পাহাড়ের এই আঁকামাকা রাস্তাতে এখনও দেখাচ্ছে 9 কিলোমিটার, মানে এই রাস্তায় 9 কিলোমিটার যাওয়া মানে কতটা টাইম লাগবে, শুধু পেঁচিয়ে রাস্তা। আর মোটামুটি ভালোই টুরিস্ট আসে এখানে, ভালোই গাড়ি যাচ্ছে দেখছি, প্রাইভেট কারে পুরো একদম ভর্তি প্রাইভেট কার, দু একটা এমনি মালবহনকারী গাড়ি আছে, কিন্তু প্রাইভেট কার বেশি, বাইক বেশি আছে অনেক। নিচে নামছি মিনিমাম বলছে 750টা সিঁড়ি আছে এখানে, 750টা সিঁড়ি কভার করতে হবে, আর দম নেই শরীরে। যাই, বাচ্চা রেডি তো? হ্যাঁ, বাচ্চা রেডি আছে মানে আমিও রেডি তাহলে। আমরা হাঁপিয়ে যাচ্ছি, মানে 20 মিনিট 25 মিনিট হয়ে গেল, কন্টিনিউ নেমে যাচ্ছে, রাস্তা শেষ হচ্ছে না। আর যাদের একটু এজ আছে তারা উঠছে আর আমাকে বলছে যে দাদা আর কতটা উঠতে হবে, আছি আর কিছুটা উঠে তো যাও কমসে কম। আর যারা নামছে মনের খুশকে নামছে, কিন্তু ওটার সময় দম বেরোবে। আমাদের ঝর্ণায় কি যাবো, এখানেই তো বৃষ্টি যা নেমেছে, এখানেই ঝর্ণা হয়ে গেছে। একটা গাছের তলায় এসে দাঁড়িয়ে গেছি, কী করবো, চারিদিকে শুধু গাছালি জঙ্গল, এই দেখো কি অবশেষে আমরা চলে এলাম হুড্রু ওয়াটারফলসে। তোমরা দেখো আর বলো ওয়াটারফলসটা কেমন লাগলো তোমাদের। এটা হলো হুড্রু ওয়াটারফলস। কিছুক্ষণ আমরা এখানে টাইম কাটানোর পরে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম আমাদের নেক্সট গন্তব্যস্থল জোনা ফলসের দিকে। এটা হচ্ছে জোনা ওয়াটারফলস নামার সিঁড়ি। হুড্রু থেকে জোনা ওয়াটারফলসে আসার সময় রাস্তায় কন্টিনিউ বৃষ্টি হওয়ার কারণে গোপ্রো দিয়ে আসার কোনো ভিডিও আমরা করতে পারিনি। হচ্ছে জোনা ওয়াটারফলস, মানে এর আগেও দেখলাম হুড্রু ওয়াটারফলস, ওটাও ভালো, কিন্তু অনেকটা দূর থেকে দেখতে হচ্ছিল, বাট এইটা পুরো কাছে দেখা যাচ্ছে, মানে সেই বলে না আমাদের ভাষায় আমরা যেমন বলে না, সেই লেভেলের পুরো একদম ঝর্ণা, মানে এত সুন্দর, মানে কি বলবো, পুরো জায়গা আমি ভিজে গেছি, পুরো শরীর আমি ভিজে গেছি, চুল পুরো ভিজে গেছে শুধু জলের ঝাপটাতে। ফটোতে বা ভিডিওতে কতটা দেখা যাবে এটা আমি বলতে পারবো না, বাট রিয়েলে যদি কেউ আসো নিজের চোখে দেখো তাহলে বুঝতে পারবে জিনিসটা কেমন দুর্ধর্ষ জিনিস। পুরো জায়গা নিয়ে ঝর্ণাটা আছে, আর এটা একটুখানি ছোট কিছু না, প্রচুর বড় ঝর্ণা, প্রচুর বড়। এরপরে আমরা যাব সীতা ওয়াটারফলস, এটা তো জোনা সীতার পাশেই আছে, দেখি সীতা কেমন। বাট সবাইকে একটা কথা বলছি, সিঁড়ি প্রচুর আছে, যে আসবে অবশ্যই জল হাতে করে নিয়ে আনবে, কারণ উঠতে গেলে কষ্ট বিশাল হবে। হুড্রুতে যেমন 750 সিঁড়ি ছিল, এখানেও সেম সিঁড়ি আছে, যতই যা বলুক যে 200-300, কিন্তু আমার মতে প্রচুর সিঁড়ি। নেবে তো গেলাম, ওটার সময় ফাটবে আমাদের।
মিনিমাম 40 মিনিট ধরে আমি এখানে আছি। এত সুন্দর একটা ওয়েদার না, মানে যেতে ইচ্ছা করছে না এই জায়গাটা ছেড়ে। জোনা থেকে সীতার রাস্তা দেখো শুধু। বেশি ভিডিও করতে পারবো না কারণ তারা আছে, এমনি অনেক লেট হয়ে গেছে। এখান থেকে আবার যেতে হবে দশম ফলসে যেতে হবে, সীতা ফলস দেখার পরে দশম ফলসে। তো হালকা ভিডিও করে আমি তাড়াতাড়ি করে সীতা ফলসে যাই, তারপরে আসার সময় আবার ভিডিও করব। ও রাস্তা বাবারে বাপ, কত ঢাল! ও রাস্তা দেখো শুধু। ও হো, সেই ময়ূর চোপে যে ছোটোবেলায় আমার ময়ূর চাপতাম না, ওপরে উঠতাম আর নামতাম, ঠিক সেম ফিল নিচ্ছি এখন পুরো। আমরা সীতা ফলসে চলেই এলাম, এই ব্যাগটা ঘুরবো আর সীতা ফলস আসবে। এবার পুরো ঢাল রাস্তা, আবার উঠতে হবে মনে হচ্ছে, ওঠার পরে সীতা ফলস ঢুকবে। 4 নম্বর গিয়ার গিয়ার কমাতে হবে। আবার বৃষ্টিও চলে এলো তার মধ্যে, ওর বাবা। আমরা চলে এলাম সীতা ওয়াটারফলসে। খুব হাতে কম টাইম ছিল, 4টের সময় বন্ধ হবে। আমাদের আগেরটা ছিল জোনা ওয়াটারফলসে, আমার 3:30 বেজে গেছিলো। ওই জন্য চলে এলাম যা হোক করে তাড়াতাড়ি করে সীতা ফলসে। এরপরে যাওয়ার আছে আমাদের দশম ফলস, ওটা এখান থেকে মিনিমাম 40-50 কিলোমিটার দূর আছে। তো এটা তাড়াতাড়ি করে হালকা করে কিছু ভিডিও দেখিয়ে আমাকে যেতে হবে আবার দশম ওয়াটারফলসে। যে দুটো সিঁড়ি ছিল জোনা বা হুড্রু, তার থেকে অনেক কম হচ্ছে সীতা ওয়াটারফলসের সিঁড়ি। হাঁপিয়ে গেছি আমি একটু দৌড়দৌড়ি করছি বলে, কিন্তু সিঁড়ি অনেক কম। ওয়াটারফলস অবস্থা দেখে বুঝতে পারছো কী সিচুয়েশান। দৌড়ে আসছি, আরও একটা ওয়াটারফলস এখনও আছে, ওটাও দেখানোর আছে। তো ওয়াটারফলসটা খুবই ভালো, কিন্তু আরেকটু যদি জল থাকতো, আরেকটু বর্ষাতে আরেকটু ধরে নাও 10-15 দিন পরে এলে আরও ভালো লাগতো। তো তোমরাই দেখো ওয়াটারফলসটা কেমন, আর জানাও কমেন্টে নিশ্চয়ই। কিরে বাচ্চা, কেমন লাগলো ঘুরে? অনেক মজা লেগেছে। মজা পেয়েছিস না সাজা হয়েছে? ভিজে তো গেছিস সারাক্ষণ, খাওয়া দাওয়া তো ঠিকঠাক করিস নি, তাও বলছিস মজা। তোর তো মুখে কষ্ট মনে হচ্ছে। চল ঠিক আছে, চল না এখন রাস্তায় যেতে তো খেয়ে নেবো। খেয়ে তো চিস, অসুবিধা কী আছে? চ চ চ চ, বস বস, বেরিয়ে যা, বেরোতে পারবি না, অনেক বৃষ্টি পড়ছে জোরে। আমরা ভাবছি আর আজকে দশম ফলসে যাব না, কারণ দশম ফলস এখান থেকে মিনিমাম 70 কিলোমিটার রাস্তা, যেতে যেতে ফলস বন্ধ হয়ে যাবে। কেউ বলছে 4টেই বন্ধ হবে, কেউ বলছে 5টা, কেউ 5:30। তো এখন অলরেডি বেজে গেছে 4:10। তো এখন আর গিয়ে কোনো লাভ নেই। আমরা ভাবছি ডাইরেক্ট এখান থেকে সাসারাম চলে যায়, সাসারামে গিয়ে ওখানে স্টে করে কালকে সকাল সকাল উঠে সাসারামের জায়গাগুলো ঘুরতে পারবো। সাসারাম গেলে কি হবে, কালকে সারা দিনে পুরো সাসারামটাকে ভালো করে ঘুরতে পারবো। আজকে যেমন বাড়ি থেকে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিলো বলে একটা ওয়াটারফলস মিস করে গেলাম, প্লাস পাত্রাতু ভ্যালি, পাত্রাতু ড্যাম মিস করলাম। তো কালকে ওখানে পৌঁছে গেলে ভোরবেলা থেকে 8টা থেকে যদি বেরিয়ে যাই, পুরো কভার করে নিতে পারবো। তো এটাই আমার কাছে বেস্ট মনে হচ্ছে। তো এখান থেকে ডাইরেক্ট সাসারাম পৌঁছে যাই। এখন 4:30 বাজে, যেতে যেতে কটা 10টা বাজুক, গিয়ে স্টে করে নিয়ে সকাল সকাল উঠে সাসারাম কমপ্লিট করে তারপরে সেই দিন রাত্রে, মানে কালকে রাত্রি 5টা কি 6টার সময় গাড়ি স্টার্ট করবো, ডাইরেক্ট বাড়িতে রাত্রির বেলাতে বা ভোরবেলা করে বাড়ি ঢুকে যাবো। একটু আগে একটা রগড়ের জিনিস হয়েছে, আমি ভুলে গেছি যে আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছি। আমি তো এখন ঝাড়খণ্ডের রাঁচিতে আছি। আমি এখানকার মানুষকে বলছি একটা হোটেল দেখতে পেয়েছি, আমি হোটেলের পাশে ওরা দাঁড়িয়েছিল, বাইকে, ওরাও বাইক নিয়েই ছিল লোকাল। আমি ওকে বাংলায় বলছি, দাদা এই হোটেলটায় কি খাবার ভালো হবে? ও বুঝতে পারছে না, আমি না ভুলে গেছি যে আমি একে হিন্দিতে কথা বলতে হবে। আমি আবার বললাম, দাদা ভালো হবে? বলছে हमको आइडिया नहीं है आप क्या बोल रहे हैं। আমি তারপরে মনে পড়লো যে ও আমাকে তো হিন্দিতে বলতে হবে, তারপরে হিন্দিতে বললাম, তখন ও ভালো করে বুঝতে পারলো। আবার বাচ্চা বলছে বিরিয়ানি খাবে, চল বিরিয়ানি দোকানে, এইসব জায়গাতে বিরিয়ানি পাওয়া খুব মুশকিল, চাপের ব্যাপার। এর আগেও আমি যখন ঝাড়খণ্ডে এসেছিলাম বিরিয়ানি আমি খাওয়ার অনেক চেষ্টা করেছিলাম, বাট পাইনি। তো ওকেও বললাম, ও বিরিয়ানিই খাবে বলেছে, তো চল দেখি বিরিয়ানি কোথায় পাওয়া যায়, সেখানেই খাবো। আর বৃষ্টিও তেমন পড়ছে, আর ঠান্ডাও লাগছে, মানে কাঁপ দিচ্ছে যেন রীতিমতো, বাইক জোরে চালালেই যেন রীতিমতো কাঁপ দিচ্ছে। আবার একটা টোল ট্যাক্স, এটা আমার 7 কি 8 নম্বর হবে টোল ট্যাক্স।
এখনও এখান থেকে সাসারাম 288 কিলোমিটার রাস্তা আছে। সাসারাম যাওয়ার পথে ভিউ দেখো, সামনেটা শুধু দেখো কি লাগছে দুর্দশা। আর এইদিকে বাম্পার দেখো, পারপার 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 করে হলুদগুলো বাম্পার সব। আর এই বাইকে তো বাম্পার ভাই কিছু মনেই হয় না, মনে হচ্ছে নর্মাল রাস্তা দিয়ে যাচ্ছি। আর রাস্তাটা দেখো, শুধু জায়গাটা দেখো, মানে রাস্তায় তো কোনো গর্তগাত্তা নেই, তার মধ্যে ভিউ তেমন, মানে দুদিক থেকে পুরো জমিয়ে ক্ষীর, যাকে বলে 100-100। আর একটা লেটেস্ট জিনিস দেখো, আমাদের এখানে একটুও বৃষ্টি হচ্ছে না। আগেটা দেখতে পাচ্ছ, আগে যদি দেখতে পাও দেখো, আগে পুরো বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই যে ক্রস করব আর বৃষ্টি চালু হয়ে যাবে, এই আসছে আস্তে আস্তে আবার আসছে। এতক্ষণে এক ফোঁটা বৃষ্টি নেই, আর এখানে মুষলধারে বৃষ্টি এই দিকটাতে। এই যে বৃষ্টি চালু হয়ে গেল, রাস্তা দেখো চালু বৃষ্টি। অনেক কষ্টের পর একটা চায়ের দোকান পেয়েছি, একটু এখানে চা খেয়ে নিই। এই যে ভালো দোকানটা আছে, মোটামুটি খাওয়ার দাওয়ারও ভালো আছে সব কিছু। কিছু খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম সাসারামের উদ্দেশ্যে, এবং কন্টিনিউ বাইক চালানোর পরে রাত 11টায় আমরা পৌঁছে গেলাম হোটেল কোয়ালিটি ইন অ্যান্ড রেস্টুরেন্টে।